নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি মেগা ডিবেট সোজা সাপটা। আমাদের 140 কোটির দেশ, প্রতিদিন কোটি কোটি মানুষ আমার আপনার প্রত্যেকের ঘর থেকে বেরোন। কেউ কর্মস্থলে যান, কেউ চাকরির কোথাও যান, কেউ কলেজে যান, কেউ পড়তে যান, কেউ বেড়াতে যান, কেউ চিকিৎসা করাতে যান। গন্তব্য যদি দূরে হয় তাহলে সেখানে পাড়ি দিতে হয়। সাধারণ মানুষ দুটো উপায়ে পাড়ি দেন, একটা হচ্ছে হয় ট্রেন নয় প্লেন। ভারতের মতো দেশে প্রতি বছর কত প্লেন বা ট্রেনের টিকিট বিক্রি হয় জানেন? সেটা শুনলে হয়তো অবাক হবেন। বছরে প্রায় 600 কোটি যাত্রী হয় ভারতীয় রেলে, আর বিমানে চড়েন প্রায় 30 কোটি যাত্রী। এত বিপুল সংখ্যক মানুষের ভরসা ট্রেন আর প্লেন, অথচ দুই ক্ষেত্রেই বারবার প্রশ্ন উঠছে যাত্রী সুরক্ষা নিয়ে। গত 5-6 বছর যদি আমরা দেখি তাহলে ছোট বড় মিলিয়ে প্রায় 200টি রেল দুর্ঘটনা হয়েছে, প্রাণ গিয়েছে 350-র বেশি যাত্রীর। সেই তুলনায় বিমানকে আমরা অনেকটাই নিরাপদ ভাবতাম, কিন্তু সেই নিশ্চিত নিরাপত্তায় শীত কাটল এই কদিন আগের এই দুর্ঘটনা। পোড়া ধ্বংসস্তূপের নিচে গুজরাটের মেঘানীনগর এখনও মৃতদেহ খুঁজে বেড়াচ্ছে। রেলের যাত্রী সুরক্ষা নিয়ে উদ্বেগ জানিয়েছে সরকারি সংস্থায়। ক্যাগের রিপোর্ট বলছে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিভাগ, সেই রক্ষণাবেক্ষণেই নাকি লোক নেই বললেই চলে, খুবই কম। শূন্য পদ থাকলেও নিয়োগ হয় না। এটা তো ট্রেনের বিষয়। সাধারণ মানুষ যারা চড়েন, যারা 600 কোটি যে প্যাসেঞ্জার, সেটা ট্রেনে হয়। আপনি যদি ভাবেন বেশি টাকা দিয়ে টিকিট কেটে প্লেনে উঠবেন, তাহলেও কিন্তু নিস্তার নেই। গুজরাটের বিমান দুর্ঘটনার পর একটা রিভিউ রিপোর্ট প্রকাশ করেছে ডিজিসিএ। তাতে বিমানের যাত্রী সুরক্ষার বিষয়টি যে সংস্থার দেখার কথা, প্রাথমিক এই রিপোর্টে ড্রিমলাইনারকে আপাতত ফিট সার্টিফিকেট দিয়েছে ডিজিসিএ। তাদের বক্তব্য, এয়ার ইন্ডিয়ার হাতে থাকা বোয়িং 787গুলিতে কোনো বড়সড় ত্রুটি মেলেনি। বরং রিপোর্টে যা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তা হলো এয়ার ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণ অত্যন্ত বড় সমস্যা, সেটা রিপোর্টে রয়েছে, এবং সমন্বয়ের অভাব। এখন সমস্যা কি, কতটা গুরুতর, তা নিয়ে কিছুই বলা হয়নি এই রিপোর্টে। এই সমস্যার জন্য দুর্ঘটনা হতে পারে কিনা সেটাও কিন্তু স্পষ্ট নয়, কিন্তু দিনের শেষে এটুকু পরিষ্কার, রক্ষণাবেক্ষণে সমস্যা ছিল। আমাদের প্রশ্ন এখানেই, প্রতিদিন এত বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন, যাতে সেই ট্রেন বা প্লেন, তার সুরক্ষা বা রক্ষণাবেক্ষণ নিয়েও এত অভিযোগ থাকবেই বা কেন? একদিকে ট্রেন চলছে ভগবানের ভরসায়, অন্যদিকে প্লেনেও নিস্তার নেই। তাহলে মানুষ যাবেন কোথায়, কীভাবেই বা যাবেন? দায়িত্বে এত ব্যক্তি আছেন, অথচ এত বড় ঘটনার দায়টা ঠিক কার আজও আমরা জানি না। আজকের আমাদের মোশন অনিশ্চয়তার যাত্রা। আমাদের সঙ্গে আজকে অনেক বক্তা আছেন, তাদের প্রত্যেককে এক এক করে ডেকে নেব। আমার এখানে প্রথমে যারা বক্তব্য রাখবেন তাতে আছেন পাইলট আছেন, টেকনিক্যাল এক্সপার্ট আছেন, রাজনৈতিক দলের নেতারা আছেন। আমি প্রথমে ডাকব ক্যাপ্টেন আশরাফ আলী শেখ, পাইলট। আমাদের ইন্ডিয়াতে এখন যেটা হচ্ছে র্যাপিড এক্সপানশন আর উইক ওভারসাইট। আমরা ইন্ডিয়াতে ডোমেস্টিক এয়ারপোর্টে ডোমেস্টিক এয়ারক্রাফট আমাদের 800খানা প্রায় চলে, যেটা ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 3, যেখানে হোয়ারএজ চায়নাতে তার ডবল 1600খানা এয়ারক্রাফট চলছে অ্যাপ্রক্স। ইভেন আমেরিকাতে সেখানে 6000-এর মতো এয়ারক্রাফট চলছে। তো যেখানে আমাদের এক্সপানশানটা এত জলদি হচ্ছে,
সেখানে কিন্তু সেইভাবে ওভারসিইংটা হচ্ছে না। সেখানে আমরা ডিজিসিএকে রিকোয়েস্ট করব যাতে যারা 5,000 6,000 এয়ারক্রাফট পার ডে হ্যান্ডেল করছে, অবভিয়াসলি তাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। হয়তো FAA এর সঙ্গে যদি আমরা একটা যোগসূত্র কোথাও করতে পারি, টেকনোলজি ট্রান্সফার, SOP ট্রান্সফার, সেটা যদি করতে পারি হয়তো আমাদের ইন্ডিয়ার এভিয়েশন খুবই একটা ভালো জায়গায় যাবে। সেকেন্ড পয়েন্ট যেটা আমার তোলার হচ্ছে যে মেনটেনেন্স গ্যাপ। আমাদের ইন্ডিয়াতে বহু এয়ারলাইন আছে, নিজস্ব ইঞ্জিনিয়ারিং টিম নেই। সেটা আপনি এই ক্ষেত্রে আমি এয়ার ইন্ডিয়ার বলবো, যেখানে নিজস্ব ইঞ্জিনিয়ারিং টিম নেই। তো বেসিক্যালি আউটসোর্স মডেলে যদি হয়, সেখানে কিন্তু ওই অ্যাকাউন্টেবিলিটিটা একটা জায়গায় গ্যাপ রয়ে যায়। তার জন্য এই যে মেনটেনেন্স গ্যাপ, এক একটা এয়ারক্রাফট যেহেতু লিজিংয়ে আছে, বেশিক্ষণ ধরে না চালালে লিজিংয়ের পয়সা দেওয়া যাবে না। কখনো কখনো ইভেন 10-12 ঘন্টা তো চলেই চলে, কখনো কখনো ইভেন দেখা গেছে 15, 16, 17 ঘন্টাও এক একটা এয়ারক্রাফট পার ডে চলছে। তাহলে মেনটেনেন্স কখন হবে? যদি মেনটেনেন্স না করি একটা বাইকও চলতে পারে না। আমরা তো এয়ারক্রাফট বলছি যেটা খুবই মানে সূক্ষ্ম, একটা ছোট চুলেরও একটা প্রবলেম হলে সেটা বড় হয়ে যায় ওপরে গিয়ে, যখন এটা খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যায়। আমার তিন নম্বর প্রবলেম যেটা আমি করেছি সেটা হচ্ছে পাইলট ফ্যাটিগ, মানে যারা এয়ারক্রাফট চালায় তাদের ফ্যাটিগ, ইভেন তাদের স্ট্রেস, দে গো থ্রু আ লট অফ স্ট্রেস। আর কখনো কখনো ইভেন রস্টার এরকম হয়, ধরুন আমি এখান থেকে লন্ডনে গেলেন, গিয়ে আপনি 8 ঘন্টা শুলেন, কি 12 ঘন্টা শুলেন, আবার আপনাকে 10 ঘন্টার ফ্লাইট চালাতে হচ্ছে। আপনি আবার ইন্ডিয়া এলেন, আবার 8 ঘন্টা 12 ঘন্টা শুয়ে আবার নেক্সট ডে হয়তো আপনি সিডনি যাচ্ছেন, সেটা হচ্ছে 12 ঘন্টার ফ্লাইট। তো এই যে রস্টারিংটা ঠিকঠাক করে করছে কি না এয়ারলাইন, সেটা ওভারসি করা খুবই দরকার আছে। কারণ আপনারা যখন দেখতেই পেরেছেন যে কিভাবে প্রত্যেকটা সেকেন্ড, এই যে 34 সেকেন্ড এয়ারক্রাফটটা ওপরে ছিল, 34 সেকেন্ড, ইচ সেকেন্ড ইজ এ বিগ ডিসিশন মেকিং। সেই ডিসিশন কিন্তু পাইলট করবে নিজ থেকে, না এটিসি না ইঞ্জিনিয়ার করতে পারবে। ফলে পাইলটের মস্তিষ্কটা ঠিক থাকা দরকার আছে। সেটার জন্য আমরা যাতে ওই প্রসিজিয়ার্সটা ঠিক করে ফলো হচ্ছে, ওনাদেরকে কেয়ার করা দরকার আছে। নাম্বার 4 যেটা ল্যাক অফ এমার্জেন্সি ট্রেনিং। আজকাল ক্রু আর এটিসি ইভেন রিয়েল এমার্জেন্সি, সেটাকে একটা মনে হয় আমার সিমুলেটরের মাধ্যমে কোথাও নিয়ে আসা দরকার আছে, যেখানে সিমুলেটর দিয়ে এমার্জেন্সিগুলোকে কোঅর্ডিনেট করা, যে মিনিমাইজ যদি কোনো ঘটনা ঘটে যায় তখন আমরা এমার্জেন্সি সার্ভিসেসটা যাতে খুব কাছাকাছি পেয়ে যেতে পারি, খুব মানে সায়েন্টিফিকভাবে পায়, সেটা করা দরকার আছে। এটা হলো আমার প্রবলেম। অ্যান্ড কুইকলি, যেহেতু দাদা বাজিয়ে দিয়েছেন, তাহলে আমি কুইকলি শেষ করি যে 4টে থিংস হোয়াট উই ক্যান ডু। একটা হচ্ছে যে আমরা যেরকম ইউএসএতে আছে এনটিএসবি হচ্ছে যে যতগুলো ট্রান্সপোর্ট মোড আছে তাদের হচ্ছে যে ওভারসি করে, তাদেরকে এসওপি দেয়, তাদেরকে দেখাশোনা করে। সে হচ্ছে ট্রেন হোক, রেল হোক, আর প্লেন হোক, আর রোড হোক। আমরা চাইছি ইন্ডিয়াতে এরকম একটা ন্যাশনাল এভিয়েশন সেফটি বোর্ড একটা তৈরি হোক। 2 নম্বর যেটা সিমুলেটর বেস এমার্জেন্সি ট্রেনিং, যেটা আমরা সিমের মাধ্যমে বিভিন্ন এমার্জেন্সি আমরা করতে পারি সবাইকে নিয়ে ডেকে, আর এটা খুবই কম পয়সার মধ্যে হতে পারে। সেই জিনিসটা যদি গভর্নমেন্ট করে। আর আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে, কম্পিউটার ভিশন দিয়ে বহু কিছু করা যায়। কম্পিউটার ভিশন দিয়ে আপনি প্রেডিক্টও করতে পারেন মেনটেন্যান্স। আমাদের ইন্ডিয়াতে যেটা হচ্ছে আমরা রিঅ্যাক্টিভ, বাট আমাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে, তাহলে ড্যামেজ হওয়ার আগে আমরা যেন সেটাকে সারাতে পারি। আর আমার 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে পাইলট ওয়েলনেস অ্যান্ড ফ্যাটিগ ম্যানেজমেন্ট, যেটাকে আমি মনিটরিং করা, সেটার উপরে জোর দিলে আমার মনে হয় আজকে আমরা যেই দুর্ঘটনার মধ্যে পড়ছি সেটাকে আমরা মিনিমাইজ করতে পারি। আমি লাস্ট কথা বলবো, এভরি প্যাসেঞ্জার্স বোর্ড উইথ ট্রাস্ট ইন আওয়ার এয়ারক্রাফট, অ্যান্ড ইটস আওয়ার রেসপন্সিবিলিটি যে প্রত্যেকটা প্যাসেঞ্জার যাতে তার গন্তব্যস্থলে পৌঁছয় সেফলি অ্যান্ড এভরি টাইম। পাইলটের মুখ থেকে আপনারা শুনলেন যে কি সমস্যা সত্যি রয়ে গেছে। টাটাদের হাতে আসার পর 2022 সালে যে অডিট হয়, সে অডিটে যে সেফটি অডিট, তাতে দেখা যায় সেফটি অডিটে খামতি তো রয়েছে, এবং 3টে পয়েন্টকে তারা চিহ্নিত করে। 1, দুর্ঘটনা রুখতে নেওয়া ব্যবস্থা, 2, টেকনিক্যাল কর্মীর অভাব, এবং 3, আভ্যন্তরীণ অডিট ব্যবস্থা। সুতরাং প্রশ্ন কিন্তু একটা উঠেই ছিল, হয়তো আমরা গা করিনি।